দীর্ঘদিন চাপে থাকা দেশের অর্থনীতিতে কিছুটা স্বস্তির বার্তা দিচ্ছে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, গত নভেম্বরে রপ্তানি আয় হয়েছে 411,97,00,000 সব মিলে চলতি অর্থবছরে প্রথম 5 মাসে রপ্তানিতে প্রবৃদ্ধি এসেছে 11.76%। ব্যবসায়ীরা বলছেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় জমে থাকা ক্রয়াদেশগুলো পণ্য রপ্তানির সুফল মিলছে এখন। আর বিদেশে নতুন রপ্তানির বাজার তৈরির মাধ্যমে এই প্রবৃদ্ধি ধরে রাখার তাগিদ অর্থনীতিবিদদের। আরাফাত ইসলামের রিপোর্ট। টানা শ্রমিক অসন্তোষের পরও গত নভেম্বর মাসে দেশের সার্বিক রপ্তানি আয় 15.63% বেড়ে $411 কোটি দাঁড়িয়েছে। গত বছরের নভেম্বরে যেখানে আয় হয়েছিল $356 কোটি। অন্যদিকে চলতি 2024-25 অর্থ বছরের জুলাই থেকে নভেম্বর এই 5 মাসে রপ্তানি আয় বেড়েছে 11.76%। এ সময়ে আয় হয়েছে $1,990 কোটি পণ্য ও সেবা। গত বছরের একই সময়ের তুলনায় যা বেড়েছে 12.25%। পরিবর্তিত পরিস্থিতিতে এই রপ্তানি আয় সন্তোষজনক বলে জানিয়ে রপ্তানিকারকরা বলছেন, ভবিষ্যতে শ্রমিক অসন্তোষ ও শিল্পাঞ্চলে বিশৃঙ্খলার বিষয়ে চিন্তিত তারা। সবকিছু মিলিয়ে যে আমাদের রপ্তানিটা ব্যাহত হয়েছে, সেটার জমে থাকা রপ্তানিগুলির একটা প্রেসার গত মাসে গেছে, বাইরের ডিমান্ডটা বা তাড়াতাড়ি মাল পাঠানো, এই বিষয়গুলি। তো ফলে দেখা গেছে যে এই মাসে ওই মাসের রপ্তানিটা মোটামুটি ভালো হয়েছে। এই মাসেও হয়তো এরকম কিছু রপ্তানি যাবে, কিন্তু সামনের দিনগুলির জন্য আমরা যেটা এখনও শঙ্কিত, যে আমরা যে অর্ডারগুলি হাতছাড়া হয়েছে, আমাদের আশা ছিল যে অন্তত আরও মিনিমাম 20 থেকে 25% আরও বেশি রপ্তানি আদেশ আমাদের হাতে আসবে, যেটা আসেনি এই সমস্যাগুলির কারণে। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, বিশ্বের অনেক দেশে মূল্যস্ফীতি কমে যাওয়ায় রপ্তানি পণ্যগুলোর চাহিদা বাড়ছে, যার ইতিবাচক প্রভাব পড়ছে রপ্তানি আয়ে। যে কারণে চাহিদা সংকুচন হয়েছিল কেন আমাদের এক্সপোর্টের, রপ্তানির কারণ হচ্ছে বিদেশে ইনফ্লেশন যখন বেশি ছিল তখন আমাদের যে পণ্য রপ্তানি হয় তার চাহিদার সংকুচন হয়েছিল। এখন সেটা প্রসারণ শুরু হয়েছে, অর্থাৎ পৃথিবীতে আমরা যে সমস্ত দেশে রপ্তানি করি, প্রথমত হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি, ইউএসএ, এইসব রাষ্ট্রে এখন মূল্যস্ফীতি সহনশীল, যে কারণে কিন্তু তাদের ইম্পোর্ট অর্ডার বেড়ে যাচ্ছে, আমাদের এক্সপোর্ট বৃদ্ধি পাচ্ছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির রাষ্ট্র মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তির বিভাগীয় কর্মশালা রংপুর ও বরিশালে শুরু হয়েছে। বিকেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন। সকালে রংপুর একাডেমি মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। এতে সভাপতিত্ব করছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগের আসাদুল হাবিব দুলু। কর্মশালায় রংপুর বিভাগের 8 জেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। এদিকে বরিশালের শিল্পকলা একাডেমিতেও কর্মশালা চলছে। দলের বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আকুন কুদ্দুসুর রহমানের সভাপতিত্বে পুরো আয়োজনের সমন্বয়কের দায়িত্বে রয়েছেন দলের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ। কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা মুজিবুর রহমান সরওয়ার এবং কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু সহ অনেকেই। বরগুনায় চাঞ্চল্য সৃষ্টি করেছে একটি চালতা গাছ। নদীর পাড় থেকে আকস্মিকভাবে বিচ্ছিন্ন হয়ে নদীর মাঝখানে ঠায় দাঁড়িয়ে থাকা এই চালতা গাছটিকে ঘিরে চলছে নানা জল্পনা কল্পনা। কেউ বলছেন জিনের কারসাজি, আবার কেউ বলছেন অলৌকিক ব্যাপার। তবে স্থানীয় সচেতন মহল বলছেন ভয়াবহ নদী ভাঙনের আশঙ্কার কথা। বরগুনা থেকে সোহেল হাফিজের পাঠানো রিপোর্ট। বরগুনা জেলা শহরের পাশ দিয়ে পশ্চিম দিকে বয়ে গেছে ঐতিহ্যবাহী খাগদন নদী, আর এ নদীর পাড় ধরেই চলে গেছে বরগুনা পিরোজপুর খুলনা রুটের আঞ্চলিক মহাসড়ক। এ সড়কের পাশে থাকা একটি চালতা গাছ ভাঙনের কবলে পড়ে আকস্মিকভাবে এভাবে নদী গর্ভে চলে যাওয়ায় আশেপাশের সাধারণ মানুষের মাঝে কৌতূহলের সৃষ্টি করেছে। গাছটি দেখতে দূর দূরান্ত থেকে ঘটনাস্থলে এসে ভিড় করছেন অনেক দর্শনার্থী। মাছ ধরতে নামছে, হেরো বলে এরকম পেট দিয়েছে, হে মা চিকুলি দৌড়ই গেছে। ওই একটা গুজো দেওয়া জাকির নাম এই বেরি, হেরো ওইরকম পেট দিয়েছে, হেরো আল্লাহ বাঁচাইছে। 6 দিন আগে যে খেওয়া বাই লিলি তারে নৌকায় ডালিতে হাত দিয়েছে,
এভাবে মানে প্রায় মানুষই বলে যে এই ঘটনাগুলো এই জায়গায় ঐতি আছে। সচেতন এলাকাবাসী বলছেন ভিন্ন কথা। চালতা গাছটি বড় কোনো ভাঙনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন তারা। আমার মনে হয় গাছের গোড়ায় মাটি নাই, আর ওই যে জাহাজটাই যে কাঁপতেছে ওই মাটিও আগলা হয়ে গেছে, গাছটা নামিয়ে গেছে। তা আমরা গত বছরে জিও ব্যাগ দিয়ে কাজ বাস্তবায়ন করেছি। তা আমরা গত বছর যে পর্যন্ত কাজ করেছিলাম তার ঠিক পাশ থেকেই আবার এবছরে ভাঙন দেখা দিয়েছে। তা আমরা অলরেডি সার্ভে করেছি, আমরা অতি শীঘ্রই এখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই সরকারের সংশ্লিষ্ট দপ্তর এ ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, এমনটাই দাবি স্থানীয়দের। সোহেল হাফিজ, এনটিভি নিউজ, বরগুনা। আগরতলায় বাংলাদেশি দূতাবাসে হামলা, জাতীয় পতাকা অবমাননা সহ আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা করেছেন বিএনপির 3 সহযোগী সংগঠন। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পদযাত্রাকে রামপুরা ব্রিজের কাছে আটকে দেয় পুলিশ। বিএনপি নেতারা বলেন, ভারতকে প্রতিবেশী সুলভ আচরণ করতে হবে। হাসান মাহমুদের রিপোর্ট। ছাত্রদল, যুবদল আর স্বেচ্ছাসেবক দলের পদযাত্রায় বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ নয়াপল্টন থেকে রামপুরার 4.5 কিলোমিটার পথ অতিক্রম করে। নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, মৌচাক, মালিবাগ হয়ে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ঢাকার ভারতীয় হাইকমিশনের দিকে এগিয়ে চলে পদযাত্রা। প্রতিবাদ জানানো হয় আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার। প্রতিবাদ উঠে আসে সীমান্ত হত্যা এবং পানির ন্যায্য হিস্যা সহ ভারতের সাথে বাংলাদেশের প্রাপ্যতা নিয়েও। নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, কেউ প্রভুত্ব করলে বাংলাদেশ তা মেনে নেবে না। পার্শ্ববর্তী দেশ প্রতি পদে পদে প্রতি মুহূর্তে তারা নাশকতার বিভিন্ন প্রচেষ্টা তারা চালাবে। তাদের ঔদ্ধত্য এমন পর্যায়ে তারা চট্টগ্রামকে ভারতের অংশ বলে দাবি করবে বলেছে। ভিন্ন ধর্মের প্রতি তারা প্রতিহিংসা দেখানো ছাড়া ওদের আর রাজনীতি নেই। নেতাকর্মীদের পদযাত্রা রামপুরা ইউলুপের কাছে পুলিশি বাধার মুখে পড়ে। পরে 6 সদস্যের একটি প্রতিনিধি দল প্রগতি সরণিতে অবস্থিত ভারতীয় হাইকমিশনে গিয়ে স্মারকলিপি প্রদান করে। আমরা স্মারকলিপি জমা দিয়েছি এবং তারা সেটা রিসিভ করেছে। প্রত্যেকের গন্তব্যে শান্তিপূর্ণভাবে আপনারা চলে যাবেন। সকলকে ধন্যবাদ। স্মারকলিপি দেওয়ার শেষে সমাপ্ত হয় পদযাত্রা কর্মসূচি। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বগুড়ায় আওয়ামী স্বৈরাচারী শাসনামলে বিরোধী দলের আন্দোলন সংগ্রাম প্রতিহত করতে মিথ্যা ও হয়রানিমূলক মামলা ছিল প্রধান হাতিয়ার। 15 বছরে বিরোধী দলের নেতাকর্মী এবং সমর্থকদের বিরুদ্ধে 5,000-এরও অধিক মামলায় আসামি কয়েক লাখ মানুষ। গ্রেফতার এড়াতে অনেক নেতাকর্মী পরিবার ছেড়ে পলাতক জীবন, আবার কারো ভাগ্যে জুটেছে বছরের পর বছর কারাভোগ। তবে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে রাজনৈতিক মামলা খারিজের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। বগুড়া থেকে আতিকুর রহমান সোহাগের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এমদাদুল হক। বগুড়া শহরের 15 নম্বর ওয়ার্ডে পরপর 3 বারের নির্বাচিত কাউন্সিলর ও সাবেক শহর যুবদলের সভাপতি মোহাম্মদ মাসুদ, যার বিরুদ্ধে দায়ের করা হয় 123টি মামলা। বিগত সময়ে 10 বছর পলাতক জীবন ও 5 বছর কারাভোগ করেন। একসময় ক্রস ফায়ারে নিয়ে পায়ে গুলি, ভাগ্যক্রমে জীবন পান। তার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও দেয়া হয় মামলা। আওয়ামী স্বৈরশাসনের 15 বছর বাড়িতে মাসুদের শুধু বৃদ্ধা মা ছাড়া আর কেউ থাকতে পারেননি গ্রেপ্তারের ভয়ে। গেল 5ই আগস্টের পর থেকে পরিবারের সাথে নিজ বাড়িতে থাকতে পারছেন মাসুদ। এখনও প্রতিদিন হাজিরা দিতে হয় কোর্টে। শুধু মাসুদ নয়, লাখো নেতা কর্মীর একই পরিণতি। ফ্যানের সাথে ঘন্টার পর ঘন্টা লটকে রাখে মারছে আমাকে নিয়ে যে ক্রস ফায়ার করছে, বকেত করবি। পরে আমার ওই জায়গা বিক্রি করে টাকা নিয়ে 4 লক্ষ টাকা প্রশাসন নিয়ে পায়েত গুলি করছে আমাকে। আমার একটা অপরাধ, আমি বিএমপি করি। সেই সময় আসে আমাকে নির্যাতন করছে, মানে অনেক গালিগালাজ করছে, জাংলা ভেঙেছে, অনেক সময় আসে বাড়ি করছে, এই 12-13 বছর ধরে। জেলা জজ কোর্ট ও ম্যাজিস্ট্রেট কোর্টে গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ কর্মীরা প্রতিদিন হাজিরা দিতে হয়। এই উপজেলায় প্রায় 3 শতাধিক মামলায় আসামি 75,000।
বিএনপির সকল পরিবারই বিগত সরকারের আমলে নির্যাতিত, অনেক পরিবার নিঃস্ব হয়েছে, অনেক আসামি মারা গিয়েছে। আমি মামলার হাজিরা দিতে এসেছি। বিগত সরকারের আমলে দায়ের করা মামলায় দমনপ্রণ থেকে বাদ যায়নি সাধারণ মানুষও। রাজনৈতিক মামলা প্রত্যাহারের বিষয়ে সরকার একটি কমিটি গঠন করেছে। সেই কমিটির কাছে যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সভাপতি যারা মামলার আসামি এবং যারা মামলার মূলত হচ্ছে আসামিরা এখানে আবেদন করে মামলা প্রত্যাহারের জন্য, তাদের আবেদন পেয়ে থাকলে তখন আমরা সেগুলা পিপির কাছে মতামতের জন্য পাঠাই এটি রাজনৈতিক মামলা কিনা। তখন পিপি সেইগুলা মামলার মেরিটসগুলো দেখে একটা মতামত দেয়। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী মতের নেতাকর্মীদের ওপর যে পৈশাচিক নির্যাতন চালানো হয়েছে তা এক কালো অধ্যায় হিসেবে দেখছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। এনটিভি নিউজ ডেস্ক। আশুগঞ্জে খাদ্য গুদাম নির্মাণ কাজ শেষ হলে দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দুপুরে আশুগঞ্জে নির্মাণাধীন আধুনিক খাদ্যশস্য সাইলো পরিদর্শনের শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ভারতের সাথে সম্পর্কের বিষয়ে উপদেষ্টা বলেন, বাণিজ্য আর রাজনীতি এক নয়। ভারতের সাথে ব্যবসা বাণিজ্য স্বাভাবিক রয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম এ সময় উপস্থিত ছিলেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে খুলনা বিভাগের 10 জেলা ও মহানগরের সম্মেলন সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে খুলনা প্রেস ক্লাবে বিভাগীয় বিএনপির আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান বাবু নিতাই রায়চৌধুরী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। ওদিকে ডুমুরিয়া উপজেলায় বিএনপি সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা মফিজুর রহমান। এদিকে বাগেরহাটে মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রামপাল উপজেলার সদর মডেল মসজিদ সংলগ্ন মাঠে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। ওদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবদলের সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব। জনগণের আস্থা ও বিশ্বাস হারালে স্বৈরাচার শেখ হাসিনার মতো পরিণতি হবে বলে দলের নেতাকর্মীদের সতর্ক করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, জনগণের চাওয়া থেকে লক্ষ্য ভিন্ন হলে ছিটকে পড়ার আশঙ্কা রয়েছে। রংপুর ও বরিশালের বিভাগীয় ও ঢাকার খিলক্ষেত থানার কর্মশালায় তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি সমাজে বিভেদ তৈরি করেছিল আর বিএনপির লক্ষ্য দেশ পুনর্গঠন করা। এ কে মইনুল হক এবং আক্তার ফারুক শাহিনকে সাথে নিয়ে ইমরুল হাসানের রিপোর্ট। নিরলস পরিশ্রম করে রাষ্ট্র সংস্কারে দলের 31 দফার প্রস্তাবনা তৃণমূলে ছড়িয়ে দিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরীর খিলক্ষেত থানায় কর্মী সভা ও কর্মশালার আয়োজন করে বিএনপি। সকাল থেকেই হাজারো নেতাকর্মী হাজির হয় সেখানে। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে। দলের নেতাকর্মীদের তাই সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করার আহ্বান জানান। আমাদের মধ্যে হয়তোবা কিছু কিছু মানুষ থাকতে পারেন স্বৈরাচার পালিয়ে যাবার পরে তারা এমন কিছু কাজ করছে যেই কাজগুলো মানুষ পছন্দ করছে না। আজকে আপনাদের পরিষ্কার একটি কথা বলি, আপনার লক্ষ্য বা উদ্দেশ্য যদি মানুষের আস্থা অর্জন না হয়ে থাকে, আপনার উদ্দেশ্য অন্য কিছু হলে দুদিন পরে আপনি ছিটকে পড়ে যাবেন। আপনি দল থেকে ছিটকে পড়ে যাবেন, আপনি মানুষের সমর্থন থেকে ছিটকে পড়ে যাবেন। স্বৈরাচার হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। 15 বছর বিভিন্নভাবে ক্ষমতায় থেকেছে, বিভিন্নভাবে আত্মসাৎ করে অনেক কিছু গড়ে তোলার চেষ্টা করেছে। আজ কিছু আছে, আজকে তো খুঁজে পান তাদেরকে। মানুষ তাদেরকে ঘৃণা করছে, মানুষ তাদেরকে খেদিয়ে দিয়েছে দেশ থেকে। সহকর্মীবৃন্দ, দয়া করে প্রত্যেকে এই উদাহরণটি মনে রাখবেন। পরে বরিশাল ও রংপুরের বিভাগীয় কর্মশালায় বক্তব্য রাখেন তারেক রহমান। বলেন, ভালো কোনো পরামর্শ পেলে 31 দফার প্রস্তাবনায়ও সংশোধনী আনবে বিএনপি। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দিয়ে তিনি বলেন, 31 দফাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। পলাতক স্বৈরাচার যেরকম ক্ষমতায় টিকে থাকার জন্য সব জায়গায় বিভেদ তৈরি করেছিল, সব জায়গায় বিভেদ তৈরি করে সমাজের ব্যালেন্স, দেশের ব্যালেন্সটাকে নষ্ট করে দিয়েছিল। আমরা চাইছি দেশকে পুনর্গঠন করতে এবং স্বাভাবিকভাবে বিএনপির সামনে যে সবচেয়ে বড় সম্ভাবনা, এটিকে সফল করা সম্ভব একমাত্র আমরা যদি দেশকে ঐক্যবদ্ধ করতে পারি, সকল মানুষকে ঐক্যবদ্ধ করতে পারি।
হ্যাঁ, বিভিন্ন জনের বিভিন্ন মতামত থাকতেই পারে। ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠনের কথাও পুনর্ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। খুব স্বাভাবিকভাবে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। অবৈধভাবে কোনো বিদেশি বাংলাদেশে থাকতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে কথা বলেন তিনি। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। রোববার সচিবালয়ে অনুষ্ঠিত হয় বড়দিন ও 31st নাইটে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক। জাতীয় ও বিশেষ দিবস নিয়ে কোনো আশঙ্কা নেই এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে বৈঠক শেষে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 31st নাইট আমরা বলি, ওই সময় আমাদের অনেক সময় কিছু আমাদের ইয়াং জেনারেশনের ভিতরে একটু উচ্ছৃঙ্খলতা দেখা দেয়। অনেক সময় তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পানি টানি খায়, এইগুলিও আপনারা একটু নিষেধ করতে পারেন। আমাদের যে নর্মাল বারগুলি আছে এগুলি আমরা বন্ধ রাখবো। ফানস উড়ানোর জন্য নিষেধ করেছি। এছাড়া অবৈধভাবে কেউ বাংলাদেশে থাকতে পারবে না বলেও কড়া হুঁশিয়ারি দেন তিনি। কোনো বিদেশি অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। কতজন আছে এই স্ট্যাটিস্টিক্সটা আমাদের কাছে এখনো নাই। যদি স্ট্যাটিস্টিক্সটা নাই, এটা যদি থাকতো তো আমি বলে দিতাম যে এতজন আছে। অনেক দেশেরই আছে, আমি কোনো দেশের নাম মেনশন করতে চাচ্ছি না, বাট কোনো দেশেরই আমরা এই অবৈধ নাগরিককে বাংলাদেশে থাকতে দিব না। এ সময় ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচারের জবাব দিতে দেশের গণমাধ্যমের সহায়তা চান উপদেষ্টা। বলেন, সীমান্তে সতর্ক আছে সংশ্লিষ্ট সবাই। সীমান্ত পুরাই অ্যালার্ট। ওই ওরা শুধু সিলেটে নয়, বেনাপোল এমন অন্যান্য ইসেও তারা ওই কী করছে, এইটার কিন্তু প্রতি উত্তর আপনারাই সবচেয়ে বেশি দিতে পারেন। আপনারা সত্যি খবরটা প্রকাশ করে দেন, তাদের যে মিথ্যা যে খবর প্রচার করে ওদের মুখে চুনকালি পড়বে। সোমবার ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরকে ইতিবাচক হিসেবেই দেখা হচ্ছে বলেও জানান জাহাঙ্গীর আলম। আমার বাসায় যে সময় আপনি আসতেছেন সেই সময় কিন্তু সম্পর্ক অটোমেটিক একটুখানি অন্যরকম থাকে, একটু ভালো হইতে থাকে না নাকি? এটাই তো স্বাভাবিক। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।